রাতে শুরু হচ্ছে রাউন্ড অফ 16। কানাডার সামনে মরক্কান সিংহ। জার্মানিকে বিদায় করা প্যারাগুয়ে চ্যালেঞ্জ এমবাপ্পে দেমবেলেদের। অবিচার নয়, আইন অনুযায়ী নিশ্চিত হবে জুলাই গণহত্যার বিচার, বললেন প্রধানমন্ত্রী। সরকার চায় ঐক্যবদ্ধ জাতি গঠন। আইন অনুযায়ী সকল নিয়ম কানুন সবগুলো বজায় রেখে দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস। সরকারের কথা ও কাজের বাস্তবায়ন দেখতে চায় এনসিপি। আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। যদি বিচারের রায় হতো এবং এগুলোর যদি কার্যকারিতা থাকতো, তাহলে আজকে তারা কখনোই গর্ত থেকে মাঝে মাঝে উঁকি দিয়ে এই কথাগুলো বলার সাহস পেত না। $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ করা সরকারের লক্ষ্য, মন্তব্য অর্থমন্ত্রীর। চট্টগ্রাম হবে প্রধান লজিস্টিক হাব, তুলে ধরেন নানা প্রকল্প। প্রয়াত নেতা আয়াতুল্লাহ খামিনিকে শেষ শ্রদ্ধা জানাতে ইরানিদের ঢল। উপস্থিত 100 দেশের প্রতিনিধি। 5 শহরের আনুষ্ঠানিকতা শেষে মাশহাদে দাফন। দর্শক আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। কানাডা মরক্কো ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর লড়াই। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 11টায় ম্যাচটি শুরু হবে। সহ আয়োজক কানাডা দুর্দান্ত লড়াই করে নকআউটে জায়গা করে নিয়েছে। আলফোন্সো ডেভিসের ফেরা, জনাথন ডেভিডের সামর্থ্য এবং দ্রুত গতির কাউন্টার অ্যাটাকই হবে দলটির হাতিয়ার। ইতিহাসে প্রথমবার নকআউট জয়ের স্বপ্ন দেখছে তারা। অন্যদিকে টানা 33 ম্যাচ অপরাজিত থেকে আত্মবিশ্বাসের তুঙ্গে মরক্কো। আশরাফ হাকিমের নেতৃত্বে শক্তিশালী রক্ষণভাগ, মধ্যমাঠের দখল আর ইসমাইল সাইবারের দারুণ ফর্ম দলটিকে যোগাচ্ছে বাড়তি শক্তি। নেদারল্যান্ডসকে বিদায় দিয়ে আগেই নিজেদের সামর্থ্যে প্রমাণ দিয়েছে আটলাস লায়ন্সরা। এদিকে বিশ্বকাপের শেষ 16 হাই ভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হবে 2 বারের চ্যাম্পিয়ন ফ্রান্স ও প্যারাগুয়ে। জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট। বাংলাদেশ সময় রাত 3টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। গ্রুপ পর্ব থেকে দারুণ ছন্দে থাকা ফ্রান্স শেষ ম্যাচে সুইডেনকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত ফর্ম, মাইকেল ওলিসের সৃজনশীলতার এবং দিদিয়ের দেশমের অভিজ্ঞ দল ফ্রান্সকে এই ম্যাচে স্পষ্ট ফেভারিট করে তুলেছে। অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম বড় চমক দেখিয়েছে প্যারাগুয়ে। রাউন্ড অফ 32-এ টাই ব্রেকারে জার্মানিকে বিদায় দিয়ে শেষ 16 নিশ্চিত করেছে লাতিন দলটি। জমাট রক্ষণ, দ্রুত গতির কাউন্টার অ্যাটাক এবং মিগুয়েল আলমিরোনো, হুলিও এনসিসোর গতি ফ্রান্সের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তারা সবাই অনুশীলনের মধ্যে রয়েছে, তবে আমি যেমনটা আপনাদের বলেছি, তারা মাত্র 4 দিন সময় পেয়েছিল এবং পুরো সময়টাই মূলত ধকল কাটিয়ে ওঠার পেছনে গেছে। তবে আমরা প্রস্তুত, সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে সেরাটা দিতে মুখিয়ে আছে। তাদের দলে অত্যন্ত গতিময় কিছু খেলোয়াড় রয়েছে। আক্রমণাত্মক দল বদলে তারা এখন পর্যন্ত সবচেয়ে সেরা দল। প্রতি আক্রমণ বা আক্রমণাত্মক মুভ তৈরি করার দিক থেকে তারা অত্যন্ত মারাত্মক একটি দল। সেই অর্থে তারা আপনাকে ম্যাচের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বা কৌশল তৈরি করতে বাধ্য করবে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করব। আর্জেন্টিনা কখনো হার মানে না। যারা এই দলকে চেনে না তাদের জন্য বিষয়টি বোঝা কঠিন। শ্বাসরুদ্ধকর জয়ের পর এভাবেই অনুভূতি প্রকাশ করলেন লিওনেল স্কালোনি। কঠিন বাস্তবতার কথাও স্বীকার করলেন কোচ। শেষ 16-য় মিশরের বিপক্ষে এই ম্যাচের ভুলগুলো শুধরে নিতে চান লিওনেল মেসি। ম্যাচ হারলেও সন্তুষ্টি নিয়ে দেশে ফিরছেন ভজিনিয়া। বিশ্ব ফুটবলের এক চরম মহাকাব্যিক রাত। বিশ্বকাপের মঞ্চে হার্টথ্রব থ্রিলার, 120 মিনিটের এক রুদ্ধশ্বাস লড়াই, উৎকণ্ঠা, ভয় আর আবেগের চরম এক রোলার কোস্টার রাইড শেষে অবশেষে হাসল আর্জেন্টিনা। জায়ান্ট দলগুলোকে কাঁপিয়ে মহাকাব্য লিখতে লিখতে শেষ পর্যন্ত ট্র্যাজিক হিরো হয়ে মাঠ ছাড়ল কেপ ভার্দে।
যাদের ভাবা হয়েছিল পুচকে তারাই কাঁপিয়ে দিল বিশ্ব চ্যাম্পিয়নদের বুক। স্পেন আর উরুগুয়েকে রুখে দিয়ে রূপকথা তৈরি করা আফ্রিকার এই পুচকে দেশ আর্জেন্টিনাকেও টেনে নিয়ে গেল অতিরিক্ত সময় পর্যন্ত। তবে যেখানে আছেন লিওনেল মেসি সেখানে তো ম্যাজিক হবেই। ম্যাচের 29 মিনিটেই লিওর পা থেকে গোল। বিশ্বকাপের ইতিহাসে নিজের রেকর্ড গোলের সংখ্যা বাড়িয়ে নিলেন 20-এ। 2-2 সমতায় যখন চলছিল অতিরিক্ত সময়ের খেলা তখনও ত্রাতা হয়ে আসেন মেসি। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচটি যে সহজ হবে না তা বুঝতে পেরেছিলেন এলএমটেন। আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। আমরা বড্ড বেশি নিচে নেমে গিয়েছিলাম, প্রেসিংটা ঠিকঠাক হয়নি। নকআউটে কেউ কাউকে ছাড় দিবে না, তাই তো সুযোগ পেয়েই নিজেদের শক্তিমত্তাকে কাজে লাগিয়ে আক্রমণ করেছে তারা। তবে ভুলগুলো শুধরে আমাদের সামনে এগোতে হবে। শেষ বাঁশি বাজার সাথে সাথেই কান্না আর স্বস্তির এক অদ্ভুত মিশ্রণ কোচ লিওনেল স্কালোনির চোখে মুখে। স্কালোনি নিজেও অকপটে স্বীকার করলেন বিশ্বকাপের কোনো ম্যাচই সহজ নয়। প্রশংসা করলেন প্রতিপক্ষের লড়াকু ফুটবলের। তবে আলবিসেলেস্তাদের স্কালোনির চেয়ে ভালো আর কেই বা চেনে। এটাই আর্জেন্টিনা। যারা এই দলকে বোঝে না তাদের জন্য বিষয়টি বোঝা কঠিন। আমরা আর্জেন্টাইনরা জানি এই পথ মোটেও সহজ নয়। এটি ভীষণ কঠিন একটি ম্যাচ ছিল, তবে সবসময় ইতিবাচক দিকগুলো দেখতে হয়। আর্জেন্টিনা কখনো হার মানে না। বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। আজ কেপ ভার্দে সেটাই প্রমাণ করেছে। ম্যাচ হারলেও প্রথমবারের মতো বিশ্বমঞ্চে নিজের জাত চিনিয়েছেন ভজিনিয়া। হার না মানা মানসিকতাই তাকে হিরো করে তুলেছে কোটি ভক্তের কাছে। এটা ভজিনিয়া বনাম লিওনেল মেসির লড়াই ছিল না, এটা ছিল আর্জেন্টিনার বিরুদ্ধে কেপ ভার্দের যুদ্ধ। আমাদের দল শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছে। ম্যাচটা জেতার জন্য যা যা করা সম্ভব তার সবটাই করেছি আমরা। দুর্ভাগ্যবশত আমরা জিততে পারিনি। আমাদের পারফরমেন্স নিয়ে আমরা গর্বিত ও ভীষণ সন্তুষ্ট। শেষ 16 নিশ্চিত করে আর্জেন্টিনা এখন যাচ্ছে আটলান্টায়, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে ফারাওদের দেশ মিশর। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। চলতি বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার পথচলা অবস্থান করছে দুই মেরুতে। গ্রুপ পর্বে মরক্কোর সাথে পয়েন্ট ভাগাভাগির পর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিচ্ছে সেলেসাওরা। ইনজুরির সমস্যা দলের দুশ্চিন্তা হলেও মাঠের সমস্যা কাটিয়ে উঠছে দলটি। অন্যদিকে উড়ন্ত সূচনা করেও রাউন্ড অফ 32-এ কেপ ভার্দের বিপক্ষে জয় পেতে ঘাম ঝরেছে আর্জেন্টিনার, যা দলটির জন্য পরিণত হয়েছে ওয়েক আপ কলে। একদিকে চলছে ফিফা বিশ্বকাপ, অন্যদিকে বাংলাদেশে লেগেছে উৎসবের আমেজ। ভক্তদের উন্মাদনা অনেক আগে হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম। 48 দেশের মেগা বিশ্বকাপে বরাবরের মতোই দুই দলে বিভক্ত পুরো দেশ। এক পক্ষ ব্রাজিলকে এগিয়ে রাখলে অন্য দল এগিয়ে রাখে আর্জেন্টিনাকে। চলতি আসরে লাতিন আমেরিকা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পথ চলা একেবারে দুই মেরুতে। এক দল শুরুতেই নিজেদের দাপট দেখিয়ে ফেভারিটের মতো খেলছে, অন্য দল চোট আর ফর্মহীনতার বেড়াজালে আটকে না থেকে ঘুরে দাঁড়ানোর মন্ত্রে নিচ্ছে দীক্ষা। মূলত ব্রাজিলের ডাগ আউটে থাকা কোচ কার্লো আনচেলোত্তির টোটকায় ধীরে ধীরে এগিয়ে চলেছে সেলেসাওরা। গ্রুপ পর্বের খেলায় মরক্কোর সাথে 1-1 গোলের ড্রয়ে শুরু। এরপর সমালোচনা তীরে বিদ্ধ পুরো দল। বাকি দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলেও রাউন্ড অফ 32-তে ঘাম ঝরাতে হয় সেলেসাওদের। জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণভাবে ফিরে এসে 2-1 গোলের জয়ে নিশ্চিত করে শেষ 16 লড়াই। এশিয়ার প্রতিনিধিরা কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল আনচেলোত্তি শিষ্যদের। মূলত এই ম্যাচ ও মরক্কো ম্যাচে দল হিসেবে আলাদাভাবে নজর কাড়ে ব্রাজিল। তবে দলটির প্রধান সমস্যা মোটা দাগে হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। বিশ্বকাপ শুরুর আগে রদ্রিগো ছিটকে যাওয়া কিংবা টুর্নামেন্ট চলাকালীন সবশেষ পাকেতার থমকে যাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আনচেলোত্তির সামনে। সেই সাথে নেইমার ছাড়াও স্কোয়াডে আছেন ক্যাসেমিরো ও দানিলোর মতো বয়স্ক ফুটবলাররা। যদিও জাপান ম্যাচে দারুণ এক গোলে অভিজ্ঞতার কথা জানান দেন ক্যাসেমিরো। মাঝমাঠ চিন্তার কারণ হলেও ধীরে ধীরে তা কাটিয়ে উঠছে ব্রাজিল। হোঁচট থেকে শিক্ষা নিয়ে বিশ্বকাপ যত এগিয়ে যাচ্ছে ততই যেন খোলস ছেড়ে বের হচ্ছে সেলেসাওরা। উল্টো চিত্র অবশ্য আর্জেন্টিনা শিবিরে। চিরপ্রতিদ্বন্দ্বীদের মতো খাবি না খেলেও রাউন্ড অফ 32-তে এসে কেপ ভার্দের বিপক্ষে ঘাম ঝরেছে ঠিকই। হঠাৎ করেই যে আলবিসেলেস্তাদের বিপক্ষে ভালো খেলেছে আফ্রিকা দেশটি তাও কিন্তু নয়। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো দলকে রুখে দিয়ে নিজেদের আগে প্রমাণ করেছে কেপ ভার্দে। কাউন্টার অ্যাটাকে আলাদাভাবে নজর কেড়েছে দলটি।
কাতার বিশ্বকাপে সৌদি আরবে থেকে শিক্ষা নিয়ে এবারের আসরে ধূমকেতুর মতো ছুটছে আর্জেন্টিনা। কেপ ভার্দে ছাড়া তেমন কোনো পরীক্ষার মুখে পড়তে হয়নি আলবিসেলেস্তাদের। দলটির বড় শক্তি তরুণ ফুটবলাররা হলেও এই দলেই আছে ওটামেন্ডি, মেসিদের মতো অভিজ্ঞ ফুটবলাররা। বয়স্কদের অভিজ্ঞতার পাশাপাশি আলভারেজ, ম্যাক অ্যালিস্টার, এনজোদের মতো তারকারা জয়ের ধারায় রেখেছে আর্জেন্টিনাকে। আলবিসেলেস্তারা খেলছে চ্যাম্পিয়নের মতো, যেখানে মেসির বিদায়কে রাঙিয়ে দেয়াই পুরো দলের একমাত্র লক্ষ্য। অন্যদিকে ব্রাজিলের হার না মানার মানসিকতা কি তবে ইঙ্গিত দিচ্ছে হেক্সা মিশন পূরণের লক্ষ্য? নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। আইন অনুযায়ী জুলাই গণহত্যার সঠিক বিচার করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, স্বৈরাচার সরকারের মতো বিচারের নামে কোনো অবিচার করা যাবে না। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী গুরুত্ব দেন দেশ এগিয়ে নিতে জাতিকে আর দ্বিধা বিভক্ত না করার দিকে। এ সময় সরকারের পক্ষ থেকে ২৪-এর গণভ্যুত্থানে ভুক্তভোগী পরিবারগুলোকে যথাসাধ্য সহযোগিতার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। ২৪-এর অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের দুই সংগঠন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করে জাতীয় সম্মেলনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যত হত্যা হয়েছে প্রত্যেকটা হত্যার বিচার চাই আমরা। জাতিসংঘের তথ্য অনুযায়ী জুলাই অভ্যুত্থানে শহীদের সংখ্যা প্রায় ১৪০০। সেই হত্যার বিচার চলছে দুইটি ট্রাইব্যুনালে। যদিও বিচারের ধীরগতি নিয়ে সমালোচনা আছে, তবে প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চিত করতে চান ন্যায় বিচার। বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। কারণ যে আপনজনকে আপনি হারিয়েছেন, সে যদি দেখতে পারে আজকে যে বিচার সেটি করতে গিয়ে আমরা অবিচার করে ফেলেছি, নিশ্চয়ই সেই মানুষটি ওপার থেকে নিশ্চয়ই শান্তি পাবে না। সেই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী আইনে যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। মা খালেদা জিয়া ও ভাই আরাফাত রহমান কোকোর উপর চালানো বিগত সরকারের নিপীড়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তবে বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, ঐক্যবদ্ধ জাতি গড়তে চায় তার সরকার। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশকে সামনে একমাত্র তখনই নেওয়া সম্ভব যদি আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। কাজেই আজকে আসুন, ত্যাগ সেই করতে পারে যার ত্যাগ করার মতন শক্তি এবং সাহস আছে। আমাদের মূল উদ্দেশ্য আমি না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশ, আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের জনগণ। এই পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ একজনকে বঞ্চিত করে আরেকজনকে মূল্যায়নের সংস্কৃতির মানসিকতা থেকে সবাইকে বের হয়ে আসার পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুলে দেন জুলাই স্মৃতিস্মারক। প্রধানমন্ত্রীর হাত থেকে পরবর্তীতে আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কেবল জুলাই গণভ্যুত্থানে চালানো হত্যাকাণ্ডেরই নয়, শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে। জাতীয় জুলাই সম্মেলনে আগত শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের এই আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সব হত্যার সুষ্ঠু বিচারের কথা জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানও। অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার চান অভ্যুত্থানে নিহতদের পরিবার। তোলেন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। বৈষম্য বিরুদ্ধে ক্ষোভ আর ন্যায্যতার প্রশ্নে যে রক্তস্নাত জুলাই এসেছিল, সেই জুলাইয়ে আবার উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। আমরা ইনসাফ চাই, আমার প্রত্যেকটা শহীদের সন্তানদের বিচার চাই। ছেলে মেয়ের যে কোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান, তাহলে আমরা আত্মাটা শান্তি পাবো। আমাদের সন্তানের বিচারটা যেন উনি করে, এতটুকু ওনার কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি। আমরা যে সন্তান হারাইছি কোনো কিছুর বিনিময়ে হয়তো আমাদের সন্তানকে আমরা পাবো না, কিন্তু আমরা একটু সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারি সেই ব্যবস্থাটা করলে আর বিচার করলে আমাদের আর কোনো চাওয়া পাওয়ার নাই। কারোর প্রাণের চেয়ে প্রিয় সন্তান, কারোর ভাই, কেউ রক্ত
থাকতে জুলাই হারিয়েছেন বাবা নামক বটবৃক্ষ। ফ্যাসিবাদ পতনের 2 বছর হলেও বিচার ও পুনর্বাসনের গতি নিয়ে ক্ষুব্ধ পরিবার ও আহতরা। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে 400 শহীদ পরিবার ও কয়েক হাজার জুলাই যোদ্ধা জড়ো হন। জুলাই জাতীয় সম্মেলনে তাদের কথা শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একান্তে কথা বলেন ভুক্তভোগী পরিবারের সঙ্গে। পেতেছি গুলিকর সম্মানিত সুধী। এ সময় হাসনাত নাহিদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার অভিযোগ তোলেন কেউ কেউ। তারা নতুন রাজনৈতিক দল পেয়েছে, আমরা কি পেয়েছি? আমরা আমাদের সন্তানকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি। দুইটি ভাগে কাজ করছে। বিএনপি পরিবারকে দেখছে এক চোখে, আর হচ্ছে গিয়া ওদের বেল্টে যারা ছিল তাদেরকে দেখছে এক চোখে। এ সময় জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দাবি করাদের সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সে সময় অনেকে বলেছিল তাদের কোনো রাজনৈতিক দাবি নেই। আজকে যারা জুলাই যোদ্ধাদের নেতৃত্ব দাবি করেন তাদের অনেকেই সেদিন বলেছিল আমাদের কোনো রাজনৈতিক দাবি নাই। স্বৈরাচারকে গদিতে রেখে বৈষম্যহীনতার বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে না। আমরা রাজনৈতিকভাবে সমগ্র বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে শত সহস্র শহীদের রক্তের এই স্রোতের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি। আজকে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা বিজয় অর্জন করেছি 5ই আগস্ট। সেখানে রাজনৈতিক পরিচয় যদি বিভাজন করি তাহলে সর্ববৃহৎ অংশটি থাকবে জাতীয়তাবাদী ছাত্র দলের, যুব দলের, বিএনপির। অনুষ্ঠানে ছাত্র জনতার হত্যার সাথে জড়িতদের দেশে ফিরিয়ে বিচারের প্রতিশ্রুতি দেন সরকারের মন্ত্রীরা। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথ, জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের পথ, আমরা সেই পথ ধরে এগিয়ে যাব। আমরা বদ্ধপরিকর প্রতিটি জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে, ইনশাআল্লাহ আমরা সেটা করতে সম্ভবপর হব। বাদ পড়া প্রকৃত জুলাই যোদ্ধারা প্রমাণসহ আবেদন করলে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করার কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নিশ্চয়ই সেই জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের বিচারের বিষয়ে সরকার প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় এনসিপি। দোষীদের বিচার ও রায় বাস্তবায়ন হলে আর কেউ জুলাইকে বিতর্কিত করতে পারবে না। বিকেলে বাংলা মোটরে দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপিকে সরকার হিসেবে দায়িত্ব নিতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়া শেষ করে দ্রুত রায় কার্যকর করার। দলটির পক্ষ থেকে জুলাই অভ্যুত্থান উপলক্ষে দেশব্যাপী পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়। বক্তারা বলেন, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার লক্ষ্যে এই জুলাই পদযাত্রা আয়োজন করা হবে। স্থানীয় নির্বাচনে যে 100 উপজেলা এবং পৌরসভায় প্রার্থী দেওয়া হবে সেই জায়গাগুলোতে পদযাত্রা করা হবে। 15 জুলাই কুড়িগ্রামের কৃষক সমাবেশ থেকে জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ ঘটবে বলে জানানো হয়। আমরা ওই সকল গোপন এবং প্রকাশ্য এই খুনিদের দোষর এবং তাদের সহযোগীদের এখন পর্যন্ত বিচার নিশ্চিত করতে পারিনি। তাদের যদি বিচারের রায় হতো এবং এগুলোর যদি কার্যকারিতা থাকতো তাহলে আজকে তারা কখনোই গর্ত থেকে মাঝে মাঝে উকি দিয়ে এই কথাগুলো বলার সাহস পেত না। শিক্ষার্থীদের জন্য ভিসা ও শিক্ষা পরামর্শ প্রতিষ্ঠান ভিসা গাইডের বিরুদ্ধে উঠেছে অর্থ আত্মসাতের অভিযোগ। রাজধানীর উত্তরায় সেক্টর 4-এর অফিস হঠাৎ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। টাকা নিলেও বিদেশে না পাঠানো আর টাকা ফেরত না দিয়ে কালক্ষেপণ করছে ভিসা গাইড। যদিও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের দাবি, অফিস পরিবর্তনের কারণে সেবা দেয়া যাচ্ছে না। আপনি কি নিউজিল্যান্ড যেতে চান? আমরা কাজে প্রমাণ দিই। আমি সাকসেসফুলি ভিসিটি হাতে পেয়েছি। থ্যাংক ইউ কলি আপু। বিদেশে উচ্চশিক্ষা অথবা স্কুলিং এর এমন চটকদার বিজ্ঞাপন হরহামেশাই চোখে পড়ে। ভিসা গাইডও তেমন আশ্বাস দিয়ে কার্যক্রম চালায় উত্তরা 4 নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায়। তবে 2-3 দিন ধরে অফিসটি তালাবদ্ধ, খোঁজ মিলছে না কর্মকর্তাদেরও। অফিসের এসি ও আসবাব খুলে রাখা হয়েছে একটি রুমে।
তালা টালা সব বন্ধ এবং ইসিটিসি এগুলো মানে খোলা অবস্থায়। এরপরে তাদের সাথে কন্ট্যাক্ট করলে ফোন ধরছে না বা অনেক নাম্বার বন্ধ। এরপরে কিমি আপু নামে একজন এখানে মানে জব করে, উনি ধরেছে, উনি বলতেছে আমাদের অফিসটা 1 সপ্তাহ পরে খুলবে। আমি বলছি প্লিজ আপনারা একজন কেউ আসলে অন্তত আমরা, কারণ আপনি আমাদের জায়গায় থাকলে বুঝতেন বিষয়টা। দীর্ঘদিন ধরে আবেদনকারীদের টাকা ফেরতের আশ্বাস দিয়ে কালক্ষেপণ করছে প্রতিষ্ঠানটি। আমার তারা ইনটেক ধরিয়ে দেওয়ার কথা ছিল মার্চ মাসে, কিন্তু সেই মার্চ 2026-এ ধরার কথা ছিল, 14 মার্চ থেকে ক্লাস হওয়ার কথা ছিল, বাট তারা আমার ফাইলই প্রসেস করে নাই। আর কোনো রেসপন্স করছে না তারা, আমাদের সাথে কারো সাথেই করছে না। এখানে অনেক মানুষ আছে যাদের হচ্ছে মানে অনেক টাকা। এই ডিসেম্বর মাস পর থেকে, ডিসেম্বর থেকে এই পর্যন্ত, যে এই মাস পর্যন্ত, এই আগামী মাসে দিচ্ছি, এই সপ্তাহে দিচ্ছি, মানে দিলেই এইভাবে নানান কথা বলে, এইভাবে সময় চাচ্ছে। যদিও প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সাফাই, অফিস বদলের কারণে বন্ধ রাখা হয়েছে উত্তরার কার্যালয়। টাকা পয়সা ইনশাল্লাহ অধিকাংশগুলোই রিটার্ন হয়ে গেছে, কিছু ডিউ আছে, তো সেগুলো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। কাল পরশু থেকে ইয়ের কাজ ধরে যাবে, মানে ইন্টেরিয়র কাজ হচ্ছে ইয়ে করবে, এবং আশা আছে এই সপ্তাহের মধ্যে শেষ হবে। আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ আমি অফিস কন্টিনিউ করতে পারবো। কিন্তু যে নতুন অফিসের কথা বলা হচ্ছে সেখানেও নেই কার্যক্রম। যাওয়ার পর দেখিতে দরজা বন্ধ। ওখানে যে দারোয়ান আছে তার সাথে কথা বললাম, উনি বলছে যে গতকালকে রাত্রে ওনারা কিছু মাল সামানা ভিতরে রাখছে, কিন্তু তারা কেউ আসেনি ম্যানেজিং থেকে। ভুক্তভোগীদের অভিযোগ 14 জনের কাছ থেকে 1,28,00,000 টাকা আত্মসাৎ করেছে প্রতিষ্ঠানটি। এই মর্মে উত্তরা পূর্ব থানায় একটি অভিযোগও দিয়েছেন তারা। পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ করা সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদে বাজেট পেশের পর প্রথম চট্টগ্রাম গিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, চট্টগ্রাম হবে দেশের প্রধান লজিস্টিক্যাল হাব। এ লক্ষ্যে গৃহীত বিভিন্ন প্রকল্পের চিত্র তুলে ধরেন তিনি। বিমানবন্দরের সর্বস্তরের মানুষ অর্থমন্ত্রীকে সংবর্ধনাও জানান। সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করার পর প্রথমবার চট্টগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিটি মেয়র, বিএনপি নেতাকর্মী, চট্টগ্রাম চেম্বারের নেতাসহ ব্যবসায়ীরা। অর্থনৈতিক সম্ভাবনার কথা মাথায় রেখে বাজেটে চট্টগ্রাম নিয়ে পরিকল্পনা করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এখানে আমরা 600 একর জমি নিয়ে ফ্রি জোনের, নদীর ওপারে ফ্রি জোনের একটা সিদ্ধান্ত নিয়েছি। চিটাগাংয়ে অনেকগুলো পোর্ট আমরা করতে যাচ্ছি, একসাথে করতে যাচ্ছি। চিটাগাং কি, যেটা আগে আমি বারবার বলেছি চট্টগ্রামকে একটা লজিস্টিক্যাল হাব করার জন্য, সেটার বাজেটে সেটা প্রতিফলন ঘটেছে। এবং চট্টগ্রাম এয়ারপোর্ট নিয়েও চিন্তা আছে, এটাকে কার্গো হাব, প্যাসেঞ্জার হাব করার, এটাও আছে পরিকল্পনার মধ্যে। বিদেশি প্রত্যক্ষ নিয়োগ, ক্যাপিটাল মার্কেট বিনিয়োগ এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ দেশে আসছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হয়েছে। ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যে এগোনোর কথা জানান তিনি। অর্থনীতিতে এখন খুবই খারাপ অবস্থায় আছে, যেটা আমরা পেয়েছি। এখান থেকে আগে বেরিয়ে আসতে হবে, এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে এসে স্থিতিশীল করতে হবে, তারপরে সম্ভাবনার দিকে যাব। বাংলাদেশ তার যে সম্ভাবনাকে সেটা পুরোপুরি কাজে লাগিয়ে আমরা বিশ্বের অন্যতম অর্থনীতিতে পরিণত হওয়ার $1 ট্রিলিয়ন অর্থনীতি যে আমরা যে ফোরকাস্ট করেছি সেদিকে আমরা এগিয়ে যাব। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার ডেঙ্গু ব্লক উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এ সময় হামে শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের টিকা অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি। 100% হামে কিন্তু ভ্যাকসিনেশন হয়ে গেছে। এগুলো আগের যে সরকার যারা ছিল তাদের অব্যবস্থাপনার কারণে হামের টিকাগুলো তারা দেয় নাই, এবং তাদেরকে আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার বলা হয়েছে, তারপরে তারা করে নাই। কিন্তু এই সরকার আসার পরে 100% ভ্যাকসিনেশন হয়ে গেছে। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজধানীর চকবাজারের হাজী বাসার সুপারমার্কেটে লাগা আগুন 2.25 ঘন্টা চেষ্টায় নেভানো গেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, এখনও জানা যায়নি আগুন লাগার কারণ। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
চক মোগলটুলি এলাকার 8তলা হাজি আবুল বাশার সুপারমার্কেটের 3য় তলায় আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 2টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। একটা পর্যায়ে অনেক ঘন হয়ে গেছে, আগুনটা হয়ে গেছে, তো তারপর ফায়ার সার্ভিস আসছে। আগুন অনেক মারাত্মক, প্রথম ছিল অনেক মারাত্মক আগুন, চিপা জায়গা তো বোঝা যায় নাই, পরে আস্তে আস্তে বাড়ছে অনেক, একদম অনেক ধোঁয়া, অনেক আগুন, ভিতরে তো হয়তো কিছু বোঝা যাচ্ছে না। 1:30টায় আগুন লাগার পর 1:45টায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আসে 3:15টায়। ফায়ার সার্ভিস জানায় 8তলা মার্কেটে একটাই সিঁড়ি, যা খুবই সংকীর্ণ। মার্কেটের নিজস্ব কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। 8তলা ভবনের মাত্র একটা সিঁড়ি এবং সিঁড়ির মাত্র দৈর্ঘ্য 2 ফিট, যার কারণে 3তলা ভবনের একবারে সামনে যে রুমটা ছিল ওই রুমে আগুন ছিল, প্রচণ্ড ধোঁয়া ছিল। আমরা 1 ঘন্টা 45 মিনিটের ভিতরে আগুনটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। সিঁড়ি দিয়ে কিন্তু আমাদের একজন লোক গেলে পরে আরেকজন লোক যাওয়া যাচ্ছিল না। এটা চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা অগ্নিনির্বাপন করেছি। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের কোনো অগ্নি প্রতিরোধ ব্যবস্থা ছিল না এবং রাস্তা এক্সিটের সমস্যা ছিল। সবচেয়ে বেশি ব্যাগ পাইতেছে, ক্রাউড ছিল অনেক বেশি। অগ্নিকাণ্ডের শিকার 3য় তলায় ছাতা, খেলনা, উপহার সামগ্রী, রেক্সিন ও কসমেটিক্সের দোকান ছিল। ফায়ার সার্ভিস তাদের ব্রিফিংয়ে যে 2 ফিট সংকীর্ণ সিঁড়িঘরের কথা বলেছিল, এটাই হচ্ছে সেই সংকীর্ণ সিঁড়িঘরটি। পুরান ঢাকার মতো জায়গায় যেখানে অহরহই ভয়াবহ সব অগ্নিকাণ্ড ঘটছে, সেখানে এ ধরনের সংকীর্ণ সিঁড়িপথ আসলে অগ্নি নির্বাপনে কতটুকু সহায়ক, সেটাই হচ্ছে এখন প্রশ্ন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরের বিহারি ক্যাম্পে 12 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। ধর্ষণে অভিযুক্ত এক অটোরিকশা চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় পল্লবী থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। শিশুটিকে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিহারি ক্যাম্পের ভেতরে প্রায় প্রতিটি গলিতে পানি ধরে রাখার এমন চৌবাচ্চা ব্যবহার করেন বাসিন্দারা। শুক্রবার মধ্যরাতে এক বাসিন্দা অজু করতে গিয়ে চৌবাচ্চার ভেতরে শিশুটির চিৎকার শুনতে পান। পরে আশপাশের সবাইকে ডেকে তাকে উদ্ধার করেন। আমি যখন যাই দাঁড়াইছি, ও মেয়েটা ওখানে ছিল, আমাকে ডাক দিতেছে, ইয়াসমিন আপা আমাকে বাঁচাও। তখন আমি চিৎকারে উঠছি, এই তুই কে রে? তারপরে যখন আমরা লাইট জ্বালাছি, আমার ভাইয়ের বউ, আমার ভাই তাকে উঠাইছে, উঠাইয়া দেখে উনাঙ্গ অবস্থা মেয়েটা, শুধু উপরে একটা কালো জামা আছে গায়ে। তারপরে আমার ভাইয়ের বউ তাকে আবার পানিতে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে একটা উন্না নিয়ে উন্না তার গায়ে পেঁচায় দিয়ে তারপরে মেয়েটাকে কুলে করে নিয়ে বাসায় আনছে। স্থানীয়রা জানান, ক্যাম্পের এই বাসায় থাকতো অটোরিকশা চালক আনোয়ার। আগে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে একাই থাকতেন বাসায়। মাদকাসক্তের কারণে বাসা ছাড়তে একাধিকবার নোটিশও দেওয়া হয়েছে বলে জানান বাড়ির মালিক। আমি যেগুলা কাণ্ডকর্ম দেখতেছি, আমি কিছু কিছু চোখে অনেক কিছু দেখছিলাম। কি দেখছিলাম যে যেন বেশিরভাগ আমি দেখছি যে হঠাৎ করে একদিনকে ছাতের উপরে উঠি তো দেখি মাদবী খায়। তো আমি 2-3 বার বারণ দিছি, দেখি কথা শুনে না, রাগারাগি করে বসি, ভাই বাড়িটা ছেড়ে দেন আমাদের। শুক্রবার রাতে এই বাসায় শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে চৌবাচ্চায় ফেলে যায় বলে অভিযোগ স্থানীয়দের। অভিযুক্ত আনোয়ারের কঠোর শাস্তি দাবি করেন শিশুটির পরিবার। মাইয়াটা আমাকে ওই হজের ভিতরে ডুবাই রাখছে, মানে ওই যে ভাবছে যে মইরা গেছে মেয়ে, ওই হজের ফালায় চলে গেছিল। ওই যদি মইরা যাইতো মানুষেরা কি মানুষেরা কইতো কি আমরা মাইরা দিছি। একটা মাইয়ারে একটা গোসলখানা যাইতে কি অপরাধ রাতের বেলা? ওর তো বিচার হওয়া উচিত, রামছাড়া বিচার হয় নাই ভালোভাবে, মৃত্যুদণ্ড হয় নাই। রাস্তা মিছিল দিয়ে গেছে, এখন সব দিয়ে গেছে মিছিল। শিশু ধর্ষণের ঘটনায় পল্লবী থানায় মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার। তবে আনুষ্ঠানিক কথা না বললেও শিশুটির অবস্থা স্বাভাবিক হলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে বলে জানান কর্মকর্তারা। ঘটনার পরপরই অভিযুক্ত আনোয়ারকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা, আর শিশুটিকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সূর্যের প্রখর তাপ ও তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। আষাঢ় মাসেও সারা দেশে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তীব্র গরমে বিপাকে খেটে খাওয়া মানুষ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে 37.5 ডিগ্রি সেলসিয়াস। তবে এরই মাঝে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আষাঢ় মাস শেষ হবার পথে, অথচ গরমের দাপটে অস্থির অবস্থা। বেলা গড়ানোর সাথে সাথেই বাড়তে থাকে সূর্যের তাপের প্রখরতা। মধ্য দুপুরের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। গরমে মানুষের খুব দুর্ভোগ,
মানুষের ক্লান্ত হয়ে যাচ্ছে, মানুষ কর্ম করতে পারছে না, মানুষ ঘর থেকে বাইরে বেরোতে পারছে না। শহরে আস্তে আস্তে এসে গাড়ি চালাচ্ছি, ভাড়া হচ্ছে না, কিন্তু তারপরেও এখন পেট তো চালাই যাবে, পেট চালাইতে হলে আমার আশাই লাগবে শহরে। রাস্তায় যানবাহনের সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় কম। গরমের সাথে দুর্ভোগ বাড়িয়েছে লোডশেডিং। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে 37.5 ডিগ্রি সেলসিয়াস। কারেন্টের সংকট না, কারেন্ট তো বারে বারে যায়, বারে বারে আসে। গরম একবারে সেজন্য পানিতে গোসল করতে আসছি, কিন্তু গোসল করতে এসে ওইখানে পানি গরম রোদের কারণে। তবে এরই মাঝে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে তেহরানে। শনিবার রাজধানী গ্র্যান্ড মুসাল্লায় শুরু হয়েছে খামেনির চিরবিদায়ের মূল আনুষ্ঠানিকতা। 7 দিনব্যাপী আয়োজনে অংশ নিচ্ছে অন্তত 100 দেশের প্রতিনিধিরা। ধারণা করা হচ্ছে পুরো আনুষ্ঠানিকতায় অংশ নেবে 2 কোটি মানুষ। তেহরান, কোম এবং ইরাকের কারবালা ও নাজাফে জানাজা শেষে আগামী 9 জুলাই জন্মস্থান মাশহাদে দাফন করা হবে প্রয়াত ইরানি নেতাকে। তেহরান জুড়ে শোকের মাতম। প্রয়াত সর্বোচ্চ নেতাকে চিরবিদায় জানাতে লাখো মানুষের ঢল। ইরানের রাজধানীর গ্র্যান্ড মুসাল্লায় কফিনবন্দি নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ক্ষমতা, প্রভাব কিংবা রাজনীতি সবকিছুই যেন থমকে আছে এখানে। কেবল একজন নেতার বিদায় নয়, একটি অধ্যায়ের অবসান। কালো পোশাকে প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছে শোকাহত জনতা। হাতে কোরআন, দেশের পতাকা আর প্রিয় নেতার ছবি। অশ্রুসিক্ত চোখে শোকের মাতম যেমন আছে, প্রতিশোধের স্লোগানও শোনা গেছে অনেকের কণ্ঠে। বৃহস্পতিবার রাজধানীর ইমাম খোমেনি হুসাইনিয়াতে উন্মোচন করা হয় খামেনির কফিন। প্রথমবার প্রকাশ্যে আসে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার পুত্রবধূ, 14 মাসের নাতনি, কন্যা ও জামাতার মরদেহ। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যাদের মৃত্যু হয়েছে। নিহতদের প্রতি সম্মান জানান বিভিন্ন দেশ ও ধর্মের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ 30 দেশের কয়েকটি দল। সপ্তাহব্যাপী চলবে আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। 6 জুলাই তেহরানের প্রথম দফা জানাজার পর খামেনি সহ অন্যদের মরদেহ নেওয়া হবে পবিত্র কোম শহরে। সেখানে আরেক দফা জানাজার পর 8 জুলাই ইরাকে নেওয়া হবে মরদেহ। নাজাফ ও কারবালায় আরও 2 ধাপে হওয়ার কথা জানাজা। 9 জুলাই মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে আয়াতুল্লাহ খামেনিকে। ধারণা করা হচ্ছে আনুমানিক 2 কোটি লোক সমাগম হতে পারে আয়াতুল্লাহ খামেনির জানাজায়। ডরথি তাসরিন, যমুনা নিউজ। খামেনির শেষ বিদায়ের আয়োজনের জন্য 1 সপ্তাহ সময় দিয়েছে যুক্তরাষ্ট্র, এমন দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, সমঝোতার জন্য মরিয়া হয়ে আছে তেহরান। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী তৈরি করেছি, 2 বিশ্বযুদ্ধ সহ স্নায়ুযুদ্ধও জিতেছি, আমাদের শত্রুদের ইতিহাসে পরিণত করেছি, একদিনে ভেনেজুয়েলাকে হারিয়েছি। ইরান যুদ্ধে এত ভালো করেছি যে তারা আমাদের সাথে সমঝোতা করতে মরিয়া। আমরা ভালো বলেই তাদের 1 সপ্তাহ সময় দিয়েছি খামেনির শেষ বিদায়ের আয়োজনের জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ক্ষুধার্ত জাতি বলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। পাল্টা বিদ্রুপ করে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যে দেশের 4 কোটি মানুষ খাদ্য সহায়তার উপর নির্ভরশীল, তাদের অন্য দেশকে ক্ষুধার্ত বলাটা হাস্যকর। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে গালিবাফ আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজ দেশের অভ্যন্তরীণ সংকট আড়ালের ব্যর্থ চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের মানুষের অপুষ্টির হারের দিকে নজর দেওয়ার পরামর্শও দেন তিনি। সম্প্রতি সিএনবিসিকে দেয়া একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানের অর্থনীতি ভেঙে পড়েছে। তেহরানের সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে খাদ্য রপ্তানির পরিকল্পনাও জানান তিনি। অর্থনীতিতে ইতিবাচক সংকেত, তবে বাজেট ঘাটতি ও ঋণের চাপ সামলাতে সতর্ক থাকার আহ্বান আইসিবির চেয়ারম্যান ও অর্থনীতিবিদ আবু আহমেদের। তার মতে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, রেমিটেন্স প্রবাহ এবং মূল্যস্ফীতির পরিস্থিতি আগের তুলনায় উন্নতির দিকে গেলেও বাজেট ঘাটতি, ঋণের বোঝা ও পরিচালন ব্যয় এখনো বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অভ্যন্তরীণ আয়ের সাথে ব্যয় সামঞ্জস্য করা না গেলে দেশ ঋণের জালে আটকে পড়ার শঙ্কা রয়েছে।
বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে এবারের বাজেট নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির এই ছায়া সংসদ। শিক্ষার্থী ও আলোচকদের আলোচনায় উঠে আসে প্রস্তাবিত বাজেটের সুফল ও চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের নানা দিক। ছোট ছোট যে অপব্যয়গুলো রোধ করতেছেন, এইগুলো আমাদের যে অর্থনীতি ছিল এই অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সক্ষম হবে। একটা মাত্র সূচনা দিয়ে আপনি বিপর্যস্ত অর্থনীতিটাকে পুনরুদ্ধার করতে পারবেন না। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অভ্যন্তরীণ আয় ব্যয়ের সামঞ্জস্য করা না গেলে ঋণের জালে আটকে পড়ার শঙ্কা রয়েছে। তবে বর্তমান সরকার ঘোষিত এই বাজেট একটি সাহসী ও ব্যতিক্রমী উদ্যোগ। এই বাজেটের রাজস্ব আহরণ প্রক্রিয়া যদি আমরা সততা নিষ্ঠার মাধ্যমে করতে পারি এবং আমরা দেশি বিদেশি সংস্থা থেকে ঋণের যে জাল, সেই জাল থেকে বেরিয়ে আসতে পারি, তাহলে আমরা মনে করি এই বাজেট এই জনগণকে যে সুরক্ষার কথা বলা হচ্ছে সেই সুরক্ষা দিতে সমর্থ হবে। দেশের অর্থনীতির বিভিন্ন সূচকে ইতিবাচক পরিবর্তনের আভাস মিললেও এখনই স্বস্তির সুযোগ নেই বলে মনে করেন অর্থনীতিবিদ আবু আহমেদ। বেসরকারি বিনিয়োগ বাড়াতে সুদের হার কমানো, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি, চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধি এবং ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এই সরকারকে অনুরোধ করব যে আপনার নীতিটা হতে হবে এমন যে কেউ মানে এটাকে ব্যবহার করতে পারে তার পক্ষে, মানে নীতিটা হতে হবে নিউট্রাল, যাতে করলে অনেস্ট লোকগুলো, হার্ডওয়ার্কিং লোকগুলো, ইন্ডাস্ট্রিয়াস লোকগুলো সামনে এগিয়ে আসতে পারে, ইকোনমির হাল ধরতে পারে। তারা আপনার দলের হইতে হবে বা গ্রুপের হইতে নট নেসেসারি। পাশাপাশি সরকার প্রধানের মালয়েশিয়া ও চীন সফরকে নতুন বিনিয়োগ আকর্ষণের সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এই অর্থনীতিবিদ। আমি তো মনে করি ইট ইজ গেম চেঞ্জার। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করতে কাজ করবে যুক্তরাষ্ট্র। 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন পার্কে আমেরিকান ফেয়ারের উদ্বোধন করে এমন আগ্রহের কথা জানান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জুড়ে আমেরিকা উইক উদ্যোগের কথা জানান রাষ্ট্রদূত। এ সময় গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে অনুষ্ঠিত আমেরিকা ফেয়ারে যুক্তরাষ্ট্রের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা বলেন, আমেরিকা উইকের লক্ষ্য বাংলাদেশের মানুষের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্য ভাগাভাগি করে নেয়া। এই কর্মসূচির অংশ হিসেবে এরই মধ্যে চট্টগ্রামে সম্পন্ন হয়েছে আয়োজন। ঢাকার পর রাজশাহী ও সিলেটেও একই ধরনের অনুষ্ঠান হবে। এ সময় যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর 25তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ব্যান্ড স্থানীয় শিল্পীদের সঙ্গে যৌথ পরিবেশনাও করে। আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাস আরো বেশি ভাগ করে নিতে চাই এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধন আরো শক্তিশালী করতে চাই। সে লক্ষ্যেই সারা দেশে আমেরিকা উইক উদযাপন করছি। আমরা চাই বাংলাদেশের সব অঞ্চলের মানুষ আমাদের এই উদযাপনের অংশ হোক। তারা যুক্তরাষ্ট্রের ইতিহাস, আদর্শ ও মূল্যবোধ সম্পর্কে আরো জানুক। একই সঙ্গে আমরা বাংলাদেশকে আরো ভালোভাবে জানতে চাই। এই পার্কে আমরা আমেরিকার প্রতিষ্ঠাতা জাদুঘর উদ্বোধন করেছি। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাস ও প্রতিষ্ঠার গল্প তুলে ধরে। এই জাদুঘরটি আগামী 1 মাস সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশের মানুষ বিশ্বের অন্যতম অতিথিপরায়ণ জনগোষ্ঠী। আজ এখানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা স্বাক্ষরের 250তম বার্ষিকী উদযাপনে তাদের অংশগ্রহণ সেই আন্তরিকতারই প্রমাণ। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।